কয়েকটি সিদ্ধান্তে সেনাবাহিনীর কাজ পানির মতো সহজ হয়ে যাচ্ছে। দেখে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে কঠিন কাজ পানির মতো সহজ হবে, এটাই স্বাভাবিক। যুদ্ধ মানে আক্রমণ। বাংলাদেশের যেসব ভূখণ্ডে ভারত আক্রমণ করতে পারে তার মধ্যে ময়মনসিংহ একটি, কারণ সীমান্ত ঘেঁষেই অবস্থান। ফলে আক্রমণ শুরু হবে ময়মনসিংহ অঞ্চল দিয়েই। ফলে নিরাপত্তায় সামরিক ঘাঁটি নির্মাণের কোনো বিকল্প নেই। অপরদিকে সেভেন সিস্টার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, তাই আলাদা গুরুত্ব দেওয়া উচিত ময়মনসিংহ অঞ্চলকে। কারণ এত বড় বিভাগীয় অঞ্চলের নিরাপত্তায় নেই কোনো পূর্ণাঙ্গ সেনাঘাঁটি, যার ফলে আয়তনে বিশাল একটি অঞ্চল নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সমস্যা কাটিয়ে উঠতে ময়মনসিংহের মোমেনশাহী সেনাঘাঁটিকে পুনরায় নির্মাণ করা উচিত। পূর্ব থেকেই ময়মনসিংহ সেনাঘাঁটিতে বিশাল জমি বরাদ্দ ছিল, কারণ আয়তনে তখন দেশের সবচেয়ে বড় অঞ্চল ছিল ময়মনসিংহ। ফলে সেনাঘাঁটিও এর থেকে পিছিয়ে ছিল না। তাছাড়া 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো এই সামরিক ঘাঁটি থেকে, কারণ সমতল ভূমি। ফলে অতি অল্প সময়ে ট্যাঙ্ক, সাজোয়া যান, কামানের মতো সমরাস্ত্র অপারেট করার প্রশিক্ষণ দেওয়া হতো মুক্তিযোদ্ধাদের। বর্তমানে ওই ঘাঁটি থেকে সেনাবাহিনীর সকল স্তরের কর্মকর্তাগণ প্রায় সময়ই প্রশিক্ষণ নিয়ে থাকেন। তাই এই সেনাঘাঁটির আধুনিকায়নে প্রতিরক্ষা দপ্তরের সিদ্ধান্তই চূড়ান্ত। ময়মনসিংহের সেনাঘাঁটিতে 19তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর অবস্থিত এবং এর অধীনস্থ 77তম পদাতিক ব্রিগেডও অবস্থিত এ সেনাঘাঁটিতে। সুতরাং এ অঞ্চলটি কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এই সেনাঘাঁটির আয়তন আর না বাড়ালেও চলবে, কারণ 2500 একর বিশিষ্ট এক বিশাল ভূখণ্ডের উপর দাঁড়িয়ে আছে মোমেনশাহী সেনাঘাঁটি। ফলে 10 থেকে 15,000 সৈনিক অনায়াসে মোতায়েন করা যাবে। তবে বিশেষ প্রয়োজনে 20 থেকে 25,000 সৈনিকও মোতায়েন করা সম্ভব, এতটাই বড় এ সেনাঘাঁটি। সুতরাং আয়তন নিয়ে কোনো সমস্যা হবে না, শুধু সফলভাবে নির্মাণ কাজ শেষ হওয়া প্রয়োজন। প্রকৃতপক্ষে ময়মনসিংহ সামরিক ঘাঁটির একটাই লক্ষ্য থাকবে, তা হলো ভারতের হুমকি মোকাবেলায় সর্বদাই প্রস্তুত থাকা। কারণ ঘাঁটি থেকে ভারত সীমান্ত, বিশেষ করে সেভেন সিস্টারের দূরত্ব মাত্র 30 থেকে 35 কিলোমিটার। অপরদিকে ঘাঁটি থেকে মিয়ানমার সীমান্ত দূরবর্তী হওয়ায় সবচেয়ে চাপে থাকবে ভারতের সেভেন সিস্টার। এই ঘাঁটির নির্মাণ কাজ শেষ করে সেভেন সিস্টারকে চাপে রাখা মানেই ভারতকে চাপে রাখা, অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তার জন্য এই ঘাঁটির কোনো বিকল্প নেই। অপরদিকে সীমান্ত ঘেঁষে সামরিক ঘাঁটির অবস্থান হওয়ায় ভারতও এতে সহজে হামলা করতে পারবে, কারণ অনেকাংশে সমতল ভূমি। তাই ট্যাঙ্ক, আর্টিলারি ও রকেট লঞ্চার দিয়ে সরাসরি হামলা করতে পারবে। তবে এ অঞ্চলে বাংলাদেশের ভৌগোলিক সুবিধা অনেক বেশি, কারণ দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই রসদ পৌঁছানো সম্ভব। যেমন পাশেই রয়েছে কিশোরগঞ্জ সেনাঘাঁটি, অপরদিকে ঢাকা সেনাঘাঁটি ও সিলেট সেনাঘাঁটি থেকেও অল্প সময়ে রসদ পৌঁছে যাবে ময়মনসিংহে। ফলে গোলাবারুদের ঘাটতিতে পড়বে না, একটানা যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তবে ভারতের ক্ষেত্রে বড় সমস্যার সম্মুখীন হবে, কারণ পূর্বাঞ্চলে রসদ পৌঁছানোর রাস্তা একটাই, তা হলো শিলিগুড়ি করিডোর হয়ে। ফলে দীর্ঘ সময় ব্যয় হবে, যার ফলে রসদ সংকটে পড়বে সেভেন সিস্টার। ফলে একটানা যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। এই সুবিধা কাজে লাগিয়ে সহজেই পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের নিয়ন্ত্রণ নিতে পারবে বাংলাদেশ। এক কথায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সড়ক পথে ময়মনসিংহ সেনাঘাঁটিতে রসদ পৌঁছানো সম্ভব, কিন্তু ভারতের শিলিগুড়ি করিডোর ছাড়া অন্য কোনো পথে তারা এ প্রান্তে রসদ পৌঁছাতে পারবে না। সুতরাং বাংলাদেশের অ্যাডভান্টেজ অনেক। তাই ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ট্যাঙ্ক, আর্টিলারি ও সাজোয়াজানের প্রতি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, কারণ এসব সমরাস্ত্রই অনেকাংশে কাজে লাগবে এই অঞ্চলের মোকাবেলায়। প্রাথমিক অবস্থায় আর্টিলারি, ট্যাঙ্ক ও সাজোয়াজান মোতায়েন করা হলেও ধীরে ধীরে সকল ধরনের আধুনিক সমরাস্ত্র মোতায়েন করা হবে। সুতরাং ভারত কখনো ময়মনসিংহ দিয়ে আক্রমণ করলে 20 থেকে 25,000 সৈনিকের সামনে মোকাবেলা করতে হবে। ফলে আক্রমণ করে সহজেই সফলতা পাওয়া সম্ভব নয়, উল্টো বাংলাদেশ পাল্টা আক্রমণ করতে পারবে। কারণ ভৌগোলিক সুবিধা বাংলাদেশের অনুকূলে, কারণ বাংলাদেশ বিমান বাহিনী প্রথম শিলিগুড়ি করিডোরে বিমান হামলা করবে। ফলে রসদ সরবরাহ বন্ধ হয়ে যাবে। তখন বাংলাদেশ সেনাবাহিনী ময়মনসিংহ সেনাঘাঁটি ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রভাব বিস্তার করতে পারবে। এ অঞ্চলে নৌবাহিনী তেমন কাজে আসবে না, কারণ সমুদ্র থেকে বিপরীত দিকে অবস্থান। ফলে ভৌগোলিক অবস্থানের কারণে যেহেতু ভারত স্থলপথে আক্রমণ করে সফল হতে পারবে না, সুতরাং অবশ্যই বিকল্প চিন্তা করবে। এজন্য দেশটি বিমান হামলা করতে পারে, যা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। কারণ আসাম, মণিপুর ও নাগাল্যান্ড অঞ্চলে 2টি বিমান ঘাঁটি রয়েছে ভারতের, যেগুলোতে SU-35 যুদ্ধ বিমান মোতায়েন করেছে। তবে এ যুদ্ধ বিমান খুব বেশি আধুনিক নয়, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করা সম্ভব।
তাই পাল্টা জবাব দিতে মোমেনশাহী সামরিক ঘাঁটিতে অবশ্যই মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের আপকামিং মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভারতকে পাল্টা আক্রমণ করতে সক্ষম। পুরো ময়মনসিংহ অঞ্চলের নিরাপত্তায় মাত্র 30 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমই যথেষ্ট। তবে আক্রমণের চিন্তা করলে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি ও সিলেট বিমান ঘাঁটি, এই দুইটি বিমান ঘাঁটি থেকে সম্মিলিত বিমান হামলা করতে হবে। অর্থাৎ এ অঞ্চলে ভারতে মোতায়েনকৃত Su-35 যুদ্ধ বিমানকে ভূপাতিত করতে হবে। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশের কাছে এখনো পর্যন্ত এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই। ফলে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে শুধু বিমান হামলা ঠেকাতে পারবে, তবে কোনো পাল্টা আক্রমণ করতে পারবে না। আর এক্ষেত্রে বাংলাদেশের একমাত্র ভরসা তুরস্ক থেকে প্রাপ্ত টাইগার মিসাইল, যার রেঞ্জ 120 কিলোমিটার। সুতরাং ভারতের 7 সিস্টারের উপর এই মিসাইল দিয়ে হামলা করা সম্ভব। বাংলাদেশের সামরিক সেক্টরকে উন্নত করতে না পারলে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া কঠিনতর ব্যাপার। তবে সামরিক সেক্টর ছাড়াও আরও বেশ কয়েকটি সেক্টর রয়েছে যেগুলোতে পদক্ষেপ নিলে বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে মুক্তি পেতে পারে। কোন কোন পদক্ষেপ নিলে ভারতকে উল্টো চাপে ফেলা সম্ভব? বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক এতটাই খারাপ, মনে হতে পারে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। এখন ভারতের ভেতরেও আগুন ধাউ ধাউ করে জ্বলছে। বাংলাদেশ ভারত যুদ্ধাবস্থা তৈরি হবে কি? ভারতের 7 সিস্টার ও ভারতের পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কয়েকটি রাজ্যের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে যাবে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ ভারতের সাথেই ভারতের যুদ্ধ। 1971 সালে 2 পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, সেই ইতিহাস ধরেই এবার ভারতের সাথেই ভারতের যুদ্ধ হওয়ার বিষয়টি মোটে উড়িয়ে দেওয়া যায় না। তবে প্রশ্ন হলো, বাংলাদেশ সামরিক সক্ষমতায় ভারত থেকে অনেক দুর্বল হয়েও কিভাবে শক্তিশালী ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে এবং উল্টো ভারতকে চাপে রাখতে পারে, উচিত শিক্ষা দিতে পারে। দেখুন, নিঃসন্দেহে ভারত থেকে বাংলাদেশ সামরিক সক্ষমতায় অনেক দুর্বল একটি দেশ। তারপরও কিন্তু ভারতের উপর বাংলাদেশ আধিপত্য বিস্তার করতে পারবে। তার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। সমরাস্ত্র ক্রয় ছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় জড়িত, যেমন বিশেষ করে দুই দেশের মধ্যে যে বাণিজ্য হয়, বিশেষ করে বাংলাদেশ ভারতের সাথে যে বাণিজ্যগুলো করে থাকে, সেই বাণিজ্যগুলো কমিয়ে আনতে হবে। তাহলে ভারত সেই বাণিজ্যের সুযোগ নিয়ে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতে পারবে না, বাংলাদেশকে পুতুল করে রাখতে পারবে না। দেখুন, বাংলাদেশ শুধু ভারতের সাথেই বাণিজ্য করে না, আরও বেশ কয়েকটি দেশের সাথেও উল্লেখযোগ্য পরিমাণ কেনাকাটা করে। যেমন চীন থেকেও বিপুল পরিমাণ কেনাকাটা করে বাংলাদেশ। তবে এখানে দুঃখের বিষয় হলো, চীন কখনোই বাংলাদেশকে বলতে পারে না কিংবা বলে না, তোমরা আমাদের কাছ থেকে ঋণ নিয়ে পেট ভরে খাচ্ছ, তোমরা আমাদের অর্থে চলছ, তোমরা আমাদের পেঁয়াজ না পেলে না খেয়ে থাকতে। চীন থেকে যে সকল পণ্য বাংলাদেশে আসে তার কোনোটার জন্যই চীন কখনো এমন নেতিবাচক মন্তব্য করে না, বরং বাংলাদেশের বাণিজ্যিক অংশীদার হতে পেরে বাংলাদেশকে প্রশংসায় ভাসায়। কিন্তু বিপরীতক্রমে দুঃখের বিষয় হলো, ভারত তার ব্যতিক্রম। ভারত এই সকল ক্ষেত্রে বাংলাদেশকে খোঁটা দেয় এবং বাংলাদেশের উপর আধিপত্য চালাতে চায়। বিশেষ করে এই সকল বাণিজ্যের সুযোগ নিয়ে তারা বাংলাদেশকে হুমকি ধমকিও দেয়। শুধু চীনই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় সব দেশই যাদের সাথে বাংলাদেশ বাণিজ্য করে, তারা বাংলাদেশের বাণিজ্যিক অংশীদার হতে পেরে বাংলাদেশকে প্রশংসায় ভাসায়, যাতে করে ভবিষ্যতেও বাংলাদেশ তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক লেনদেন বজায় রাখে। তবে ভারতের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে তারা মনে করে বাংলাদেশকে তারা দান করছে। এ ব্যাপারে কারা কারা আমার সাথে একমত পোষণ করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। যারা যারা দ্বিমত পোষণ করছেন তারাও জানিয়ে দিন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।